একদমই এন্ড মোমেন্টে আমরা রয়েছি। বাংলাদেশের সুপার ফোরের এশিয়া কাপের প্রথম ম্যাচ শুরু হবে আর মাত্র কিছুক্ষণ পরে। সেই ম্যাচের আগে খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন, ইন্টারনাল কিছু নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এবং অবাক করা হলেও এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা মোটামুটি 90%। সবার আগে বলে রাখতে চাই যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন, বাংলাদেশ টপ ফোরে গেছে যোগ্য দল হিসেবে, কারো ঘাড়ে মই দিয়ে না। রান রেটের হিসেবে কোনো দলকে পেছনে ফেলেছে, রান রেটের হিসেবে বাংলাদেশ বেটার টিম হিসেবে, সেকেন্ড বেস্ট টিম হিসেবে টপ ফোরে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। শ্রীলঙ্কা দে ওয়ার টপ, 3 আউট অফ 3 ম্যাচেস তারা জিতেছে। বাংলাদেশ একই গ্রুপ থেকে 2 ম্যাচ জিতে পরের রাউন্ডে গেছে। আফগানিস্তানের প্রতি যাদের ভালোবাসা বেড়ে গেছে তাদের আরেকবার জানিয়ে রাখি, বাংলাদেশ যেখানে 3-এর মধ্যে 2 ম্যাচ জিতেছে, আফগানিস্তান 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে হেরেছে। ডিসকাশন যেটা, শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায়, যেই টপ লাইনটা আপনারা দেখছেন, বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত। ডেফিনেটলি বাংলাদেশ শ্রীলঙ্কাকে আজকে হারালে পুরো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ টপ ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এমন কোনো ইকুয়েশনও নেই। এই ফরম্যাটটায় বাংলাদেশ এই মুহূর্তে যেই ক্রিকেটটা খেলছে, এক কথায় অসাধারণ। এক্সিকিউশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, ডিসিশন মেকিং স্পেশালি আফটার উইনিং টস প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশ দলের যদি টি-20 জয়ের রেশিও আমরা দেখি, সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই। খেয়াল করে দেখবেন, বাংলাদেশ সবশেষ যে অ্যাওয়ে সিরিজটা জিতেছিল সেটা কিন্তু শ্রীলঙ্কার এগেইনস্টে, শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশ এশিয়া কাপে এসে 3-এর মধ্যে 2টা ম্যাচ জিতেছে। পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশ সিরিজ জিতেছে টি-20 ফরম্যাটেই। বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। সো বাংলাদেশের রিসেন্ট পাস্ট এক্সপেরিয়েন্সেস গুলো রয়েছে প্রত্যেকটাই টি-20 ফরম্যাটে এবং প্রত্যেকটাই বাংলাদেশের পক্ষে, রেজাল্ট বাংলাদেশের পক্ষে। সবশেষ 3 টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 2টা জেতা বাংলাদেশ, এবং একই সাথে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে স্ট্রাগল করা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজকে জিততে পারবে না এরকম ভাবার কোনো কারণ নেই। আজকের ম্যাচ জিতলে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, কারণ শ্রীলঙ্কার একটা ডিফিট হবে। এরপর যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় এই মাসের 25 তারিখে, আমরা ফাইনালে খেলবো, সিরিয়াসলি আমরা ফাইনালে খেলবো। লেটস বিলিভ দ্যাট। ডিসকাশন যে জায়গাটায়, সেটা হচ্ছে এই ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ হ্যাজ টু চুজ আ ভেরি কম্প্যাক্ট 11। সেই একাদশটা নিয়ে মাঠে টসে নামার আগেই বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সবশেষ ম্যাচে জয়ের যদি ইম্প্যাক্টফুল ক্রিকেটার ধরা হয়, তাহলে তাদের একজন হচ্ছেন নাসুম আহমেদ। পুরো মোমেন্টাম শিফট করে দিয়েছেন ভেরি ফার্স্ট বলে ইনিংসের উইকেট নিয়ে। 4 ওভার 11 রান, 1 মেডেন 2 উইকেট, দারুণ ইকোনমিক্যাল ছিলেন। 3-এর নিচে রান রেট দিয়েছেন সেই নাসুম আহমেদ। এবং ব্যাট হাতে এবং ফিল্ডিং এ নুরুল হাসান সোহান 6 বলে 12, যখন যাকে টাচ করতে পারছিলেন না, ব্যাট বলে সংযোগ করতে পারছিলেন না, যেভাবে তিনি করিম জানাতকে রান আউট করেছেন, ডিরেক্ট ডাইভ দিয়ে বল গ্রিপ করে অ্যান্ড দেন রাইট পয়েন্টে কিপারকে থ্রো করে, পুরো ম্যাচ যখন বাংলাদেশের হাতের মুঠো থেকে বের হয়ে যাচ্ছিল, সোহান তখন বাংলাদেশকে বাজ পাখির মতো করে জিতিয়ে দেন, দ্য ফ্লাইং বার্ড। যখন আম্পায়ার বাংলাদেশের ফেভারে ওয়াইড দিচ্ছিল না, ঠিক তখনও অনেকটা ঝগড়া করে সেটা আদায় করে নিয়েছেন। এই দুজন মোস্ট ইম্প্যাক্টফুল ক্রিকেটার, চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন যে সোহান এন্ড নাসুম, এই দুজনই এই ম্যাচে থাকা উচিত কিনা, নাকি একজনে বাদ পড়া উচিত। ভাই, ঘটনা যা, বাংলাদেশ যে 11 নিয়ে নামতে যাচ্ছে বা পরিকল্পনা করেছে, দে আর গোয়িং টু ড্রপ নুরুল হাসান সোহান ইন দ্য নেক্সট ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা। যেই ম্যাচটায় আমার সোহানকে সবচেয়ে বেশি প্রয়োজন, যে ম্যাচটায় আমার সোহানের নাম ভুলে যান, সেই ক্রিকেটারকে প্রয়োজন যে মাঠে থাকলে একটা অন্য রকম ফিল তৈরি হয়, লিডারশিপের জায়গাটা অনেক বেশি ইজি হয়ে যায়, যে উইকেটে থাকলে অন্তত 200 স্ট্রাইক রেটে লাস্ট 2 ইনিংসে ব্যাট করে, যার উপস্থিতি পুরো বাংলাদেশকে উজ্জীবিত করে, সেই ক্রিকেটারকে, পুরো বাংলাদেশ দলের সবচেয়ে বেশি উজ্জীবিত করা যে ক্যারেক্টার, সেই ক্রিকেটারকে আজকে আমরা বাদ রেখে 11-এ না নিয়ে শ্রীলঙ্কার এগেইনস্টে নামার পরিকল্পনা করেছি। যেই ম্যাচটা জিতলে আমরা ফাইনালের পথে এগিয়ে যাব, সেই ম্যাচে সেই ক্রিকেটারকে আমরা বাদ দেওয়ার পরিকল্পনা করেছি। লাস্ট ম্যাচ জেতাতে তিনি কি একটা রোল প্লে করেছেন, খুবই লিমিটেড অপরচুনিটি হি গট, অনলি 6 বলস, রান আউট, ক্যাচ, ওয়াইড আদায় করা, 6 বলে 12 রান করা, সবই তিনি কাজে লাগিয়েছেন।
সেই ক্রিকেটারকে আমরা ড্রপ করার পরিকল্পনা করছি। বাংলাদেশ ইজ গোয়িং টু সিলেক্ট আ ভেরি ভেরি ডিবেটেবল 11 টুডে। এবং সেখানটায় আমি যতটুকু জানতে পারছি, যতটুকু আমার কাছে খবর রয়েছে, সোহানকে বাদ দেওয়ার যে পরিকল্পনা সেটা করা হয়েছে, তাহিদ হৃদয়কে রাখতেই হবে এবং জাকের আলী অনেকও থাকছেন। লাস্ট ম্যাচে তিনি যদিও অনেক বাজে ক্রিকেট খেলেছিলেন, কোনোভাবেই সাপোর্টেবল ছিলেন না, ওই সময়টায় তিনি বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। বাংলাদেশ দলে একজন স্পিনার বাড়ছে, শাক মাহাদি হাসানকে 11-এ ঢুকানোর পরিকল্পনা করা হচ্ছে এবং যেহেতু একজন কমবে, সোহানের পরিবর্তে শাক মাহাদিকে ঢুকানোর পরিকল্পনা করা হচ্ছে। আরো অনেক ক্যারেক্টার থাকলো, 7 জন ব্যাটারের মধ্যে সোহানকেই খুঁজে পাওয়া হলো যাকে বাদ দিয়ে আসলে শাক মাহাদিকে খেলানো যেতে পারে। ডেফিনেটলি 5 জন বোলার খেলানো উচিত, খেলাতেই হবে, কোনো মাপ নেই। দুবাইয়ের উইকেটে 3 জন স্পিনার লাগবেই, কিন্তু সেই স্পিনারকে ঢুকাতে গিয়ে টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ চুজেন নুরুল হাসান সোহান টু ড্রপ। সো বাংলাদেশি ইলেভেনটা যেমন হতে যাচ্ছে, পারভেজ হোসেন ইমনের কথা আমি বলেছি যে তাকে আসলে আমার পছন্দ যে ইমনকে খেলানো হোক, বাট টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে না বলেই যে খবরটা রয়েছে। সেই সাথে ওপেনিং এ আগের দিন যেই আমরা পার্টনারশিপটা দেখেছিলাম, 59 রানের পার্টনারশিপ এবং 6 ওভারে 59 রান তুলেছিল ইনফ্যাক্ট, সেখানটায় তানজিদ হাসান তামিমের সাথে সাইফ হাসান ছিলেন। সো তানজিদ হাসান অ্যান্ড সাইফ হাসান, এই 2 হাসান মিলে হচ্ছে ওপেনিং পার্টনারশিপ করবেন। নাম্বার 3-তে লিটন কুমার দাস, নাম্বার 4-এ তাহিদ হৃদয়। আমার পছন্দ ছিল যে তাহিদ হৃদয়কে ড্রপ করে আমরা যদি শাক মাহাদিকে খেলাতাম, নাম্বার 4-এ সোহানকে খেলানো যেত কিনা। যাই হোক, আমাদের চিন্তার সাথে তো দল মিলবে না, মানে খুবই ডিবেটেবল একটা ডিসিশন। আমার কাছে মনে হয় খুবই বাজে একটা ডিসিশন হতে যাচ্ছে এখন পর্যন্ত যে খবর রয়েছে, হ্যাঁ, না হলে খুবই ভালো। নাম্বার 5-6-এ শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক, এই 6 জন ব্যাটারকে নিয়ে বাংলাদেশ নামবে। এর মধ্যে সাইফ এবং শামীম পাটোয়ারি তারা বলও করতে পারেন, বাট লাস্ট ম্যাচে 2 জন মিলে 4 ওভার করে 55 রান দেওয়ার পর সেই ভরসার জায়গাটা একদমই নেই, জিরো। অন্তত এরকম একটা ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে ভালো কিছু করতে হলে। এরপরে যে 5টা জায়গা রয়েছে, সেই 5টা জায়গায় 3 জন স্পিনার, এবং এই 3 জন স্পিনার কারা আসলে সত্যি কথা সেটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের অপশনস নেই। রিশাদ হোসেন অসাধারণ কামব্যাক করেছেন, দারুণ বল করেছেন। রিশাদ ইজ গোয়িং টু প্লে ফর বাংলাদেশ ইন দুবাই এগেনস্ট শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কার এগেনস্টে তার আগের ম্যাচটা ভালো যায়নি, খুবই বাজে বল করেছিলেন, 1 ওভার 18 রান দিয়েছেন, বাট কনফিডেন্ট রিশাদ ডিফারেন্ট ফিল্ডে কেমন করেন সেটা দেখার রিশাদকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভরসায় রাখতে চায়। নাসুম আহমেদ শুরুতেই আঘাত হানা, চাপে রাখা, প্রেসার ক্রিয়েট করা, ডেফিনেটলি ম্যাগনিফিসেন্ট নাসুম আহমেদ, তিনি থাকছেন, তাকে না রাখার কোনো কারণ নেই। অবশ্য নাও রাখতে পারতো, সোহান যেহেতু বাদ করছে, মোটামুটি খবর তাই। এবং শাক মাহেদি, তাহলে ওখানে 6 আর 3-এ 9, বাকি থাকে 2 জন। বাংলাদেশ 2 পেসার নিয়ে এই ম্যাচে নামবে। এখন পর্যন্ত যে পরিকল্পনা, সাইফুদ্দিনের নাম অনেক শোনা যাচ্ছে, সাইফুদ্দিনকে আজকে খেলানো হবে কি হবে না। আমার কাছে যে নিউজ রয়েছে, বাংলাদেশ যেহেতু 2 জন পেসারে বেশি এফোর্ট করবে না, অনলি 2 পেসার্স উইল বি ইন দ্য 11। সো একজন পেসার যিনি আলটিমেটলি ফুল পেসার না, ফুল অপশন না, প্রপার পেসার না, পেস বোলিং করেন ঠিক আছে, পেস বোলিং অলরাউন্ডার ঠিক আছে, বাট ইউ ক্যানট কম্পেয়ার হিম উইথ তাসকিন অ্যান্ড মুস্তাফিজ। এটা আপনি পারেন না, সুযোগও নেই। সাইফুদ্দিনও এটা দাবি করবে না। সো সাইফুদ্দিনের চান্স ইজ ভেরি ভেরি লো। মুস্তাফিজুর রহমান একজন খেলছেন, আরেকজন পেসার হিসেবে লিস্টে হিসাবে রয়েছেন শরীফুল ইসলাম, তানজিম সাকিব অ্যান্ড ডেফিনেটলি তাসকিন আহমেদ। এখন যদি আপনারা আমাকে বলেন যে কাকে চুজ করবেন, আই উড গো ফর তাসকিন আহমেদ, কারণ এন্ড অফ দ্য ডে ইউ নিড বিগ প্লেয়ার্স ইন আ বিগ ম্যাচ।